আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত জোরে হেসো না মামুনি, তুমি পুরোপুরি সেরে ওঠোনি। শর্মি মাথা নেড়ে মুভিতে মনোযোগ দেয়। উর্বি রাউনাফের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই রাউনাফ চোখ সরিয়ে নেয়। তারপর খানিক বাদে উর্বিকে বলে ওঠে, আনন্দ করছো করো, এই শরীরে এত লম্ফঝম্প করার তো কোনো কিছু নেই। উর্বি মুচকি মুচকি হাসছে। রাউনাফ অবাক হয়ে বলে, হাজার কি বললাম? উর্বি গলা খাকারি দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, না মানে কেউ একজন বলেছিল স্বামী হিসেবে সে কোনো অধিকার বোধ দেখাবে না, কিন্তু সে বেখেয়ালে তার কথা রাখতে পারলো না, তাই হাসি পাচ্ছে আমার। কথাটা বলে উর্বি নকল হাই তোলার ভান করে। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু সময় পরে অত্যন্ত ঠান্ডা গলায় বলে ওঠে, আমার বেবির জন্য বলেছি, অধিকার বোধ দেখাইনি। আমি আমার বেবির প্রতি কনসার্ন। উর্বি আহত হয়, বিরক্ত হয়, রেগে যায়। রাউনা পাত্তা না দিয়ে উঠে দাঁড়ায়। হসপিটালে ঈদ উপলক্ষে একটা মিলের আয়োজন করা হয়েছে দুপুরে। তার তদারকি করতে যেতে হবে। উর্বি ঠাই বসে থাকে শুকনো মুখে। এখনো হয়নি ডাক্তারের শাস্তি শাস্তি খেলা, এখনো পড়েনি ডাক্তারের রাগ। আমিরুন ঠিক বলেছিল সেদিন, তার ভাইজান আসলেই একটা জিনিস। উপরে উপরে দেখা যায় না, একজন ঠান্ডা মাথার খুনি। উর্বি চুপচাপ বসে থাকে বিষণ্ণ ভঙ্গিতে। বিড়বিড় করে বলে, হৃদয়হীন ডাক্তার। অন্ধকার গলির মধ্য দিয়ে হেঁটে যায় উর্বি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। উর্বি হাঁটতে হাঁটতে হাঁটছে। উঁচু নিচু পথে আন্দাজ করে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে তার। কর্ণগহীনে পৌঁছই নাকি কান্নার আওয়াজ। শিশু সুলভ আতুরে কণ্ঠে কেউ তাকে ডাকছে, মা, মা এসো তাড়াতাড়ি, মা। উর্বির পায়ের গতি বেড়ে যায়। অস্থির হয়ে ছুটতে থাকে, চেঁচিয়ে বলতে থাকে, এই তো জাদু, আমি আসছি। বাচ্চাটার কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। উর্বি ছটফট করে, দৌড়তে থাকে দ্রুত। কানে আসে মৃদু আওয়াজ, মা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা। সামনে পা বাড়াতেই দেখে সামনে উঁচু প্রাচীর। কান্নার শব্দ দেওয়ালের ওপাশ থেকে আসছে। উর্বি জোরে জোরে কাঁদতে থাকে, ধাক্কা দিতে থাকে দেওয়ালে। এত উঁচু দেওয়াল টপকানোর সামর্থ্য যে তার নেই। দু চোখ খুলে লাফিয়ে উঠে বসে উর্বি। এসির মধ্যেও তার শরীরটা কুলকুল করে ঘামছে। বেশ শব্দ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। রাউনাপ তৎক্ষণাৎ উঠে বসে। উর্বির দিকে তাকিয়ে তার দিকে কিছুটা এগিয়ে বসে। এমনটা গত 3 দিন ধরে হচ্ছে। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে, তারপর সারা রাত নির্ঘুম কাটায়। ছটফট করে। উর্বি হাঁপাচ্ছে। দুহাত দিয়ে মুখ চেপে ধরে রাখে কিছুক্ষণ, তারপর হাত সরিয়ে নেয়। রাউনাপ উর্বির পিঠে এক হাত রেখে বলে, রিল্যাক্স, স্বপ্ন ছিল ওটা। উর্বি জানে এটা স্বপ্ন ছিল, যা থেকে রোজ বিরক্ত করে। তার ফিরে পাওয়া জীবনের নতুন অস্বস্তির কারণ। সে শাড়ির আঁচল টেনে মুখ মুছে নিয়ে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে। তারপর উঠে গিয়ে 1 গ্লাস পানি আনে। পানিটা নিচে খাইয়ে দেয় উর্বিকে। তারপর গম্ভীর হয়েই বলে, ফার্স্ট টাইমিস্টারে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিছু চেঞ্জ আসে মায়েদের। একটু বিষণ্ণ লাগে, কান্না পায় ক্ষণে ক্ষণে, কারণে অকারণে। পুরো প্রেগনেন্সি পিরিয়ডই হতে থাকবে এসব। ডিপ্রেসড লাগবে। আর তুমি তো এমনিতেও দুঃখের সাগরে ভাসতে থাকা মহারানী দুঃখের নিছা উর্বি, তোমার আরও বেশি লাগবে। উর্বি হাঁপাতে হাঁপাতে রাউনাফের দিকে তাকায়। খুব সূক্ষ্মভাবে খোঁচা দিয়েছে উর্বিকে। ইদানিং সুযোগ পেয়ে ভীষণ কথা শোনাচ্ছে। উর্বি পাত্তা না দিলে যেন আরো বেশি শোনাচ্ছে। রাউনা পূর্বের দৃষ্টি উপেক্ষা করে ঘড়ির দিকে তাকায়, তারপর বলে, সময়ে অসময়ে বেশি খারাপ লাগলে নফল নামাজ আদায় করে নিবি, অস্থিরতা কেটে যাবে। উর্বির হঠাৎ খেয়াল আসে। সে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়। রাউনাপ উঠে বিছানা ভালো করে ঠিক করে দেয়। ডিউটি থেকে বাড়িতে ফিরে দেখছে উর্বি বিছানায় অগোছালো হয়ে ঘুমিয়েছিল। মাথার নিচের বালিশটা পর্যন্ত ঠিক ছিল না। ইদানিং কাহিল হয়ে হুটহাট ঘুমিয়ে যায়। শুরু থেকেই ভদ্রমহিলা অগোছালো, তার জীবন অগোছালো, তার আচরণ অগোছালো। উর্বি নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই রাউনাপ বিছানা থেকে একটা বই
হাতে নিয়ে বইটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, এমন বই পড়ার প্রয়োজন নেই এই সময়টিতে। মস্তিষ্কে চাপ পড়ে, মাইন্ড রিফ্রেশ হয় এমন বই পড়বে। উর্বির ভালো লাগে না রাউনাফের এমন গম্ভীর কথাবার্তা। রাউনাফ বলে, রাতের ক্যাপসুলটা নিয়ম করে খাবে, ওটা বাধ্যতামূলক। আলসেমি করবে না, নাও এখন শুয়ে পড়ো। উর্বি ঘুরে দরজার দিকে পা বাড়ায়। রাউনাফ তার দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ? উর্বি দাঁড়িয়ে বলে, শর্মির কাছে। দেখে এসেছি আমি। উর্বি তবুও পা বাড়ায় সামনে। রাউনাফ বলতে থাকে, ঘুমোচ্ছে, দেখে এসেছি। উর্বি মাথা ঘুরিয়ে রাউনাফের দিকে তাকিয়ে বলে। সেটা তো আপনি দেখে এসছেন, আমি তো দেখিনি। বলা মাত্রই উর্বি দরজার বাইরে পা রাখতেই ডান হাতে টান অনুভব করে। মুহূর্তেই সে দেখল রাউনাফ তাকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায়। কোনো কথা না বলে বিছানায় শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসে। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে থাকে। রাউনাফ এসে বিছানায় নিজের নির্দিষ্ট স্থানে শুয়ে দু চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে উর্বিকে বলে, ঘুমাও, নিয়ম করে রাত জাগলে আমার বাচ্চার ক্ষতি হবে। মোহনা শাফিউলের সাথে চট্টগ্রাম ফিরে গিয়েছে। অন্তরাও শামিউলের সাথে রাজশাহী ফিরে গিয়েছে। বাড়িতে অবশিষ্ট রাউনাফ, করিম খান এবং তার মাতা, স্ত্রী এবং 3 ছানা। 3 ছানা নয়, 4 ছানা। শর্মিকে বাড়িতে আনার 2 দিন হয়ে গিয়েছে। মেয়েটা সারাদিন ঘরে বসে থাকে। উর্বি যথেষ্ট চেষ্টা করে মেয়েটাকে একটু হাসি খুশি রাখতে। শর্মির বেশি হাঁটা চলা করা বারণ। তাকে 2 মাস বেড রেস্ট দিয়েছে ডক্টর। তাই সারাটা দিন কাটে বিষণ্ণতায়। কখনো কখনো বন্ধুরা এসে সঙ্গ দেয়, কখনো তার খালামণিরা। তবুও শর্মির মনটা ছটফট করে বাইরের দুনিয়ায় যেতে না পেরে। উর্বির দিনগুলো কাটছে ব্যস্ততায়। শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে যদিও, তবুও নিজেকে এ কাজে সে কাজে ব্যস্ত রাখে। এর মাঝে রেজাউল কবিরের সে বোনকে দেখে গিয়েছেন 2 বার। নিয়ে যেতে চেয়েছিলেন কিছু দিনের জন্য, যদিও উর্বি যায়নি। সারা দিনে 3 বেলা উর্বি নিস্তলায় নামে, নয়তো তার সারাটা দিন রওশন মঞ্জিলের দোতলায় কেটে যায়। বাড়ির কাজের ধারে কাছে যাওয়ার তো দুঃসাহসও করে না সে। আরও একজন খালা রাখা হয়েছে সকাল থেকে সন্ধ্যা কাজের তদারকি করার জন্য। দোতলার উত্তর পাশে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল উর্বি, তার উদ্দেশ্যে নিস্তলা। উল্টো দিকে হতে হেঁটে আসছিল নাবিল। ধূসর রঙের একটা ফুল স্লিভ টি শার্ট আর একটা নেভি ব্লু রঙের ট্রাউজার। এক হাত পকেটে গুছে আয়েশি ভঙ্গিতে হাঁটছে। মাথায় একটা লাল রঙের ক্যাপ ঘুরিয়ে পড়েছে। উর্বিকে দেখে তার মুখভঙ্গি পরিবর্তন হয়। কপাল কুঁচকে স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে দ্রুত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সে। উর্বি নাবিলকে দেখে নিজেই গুটিয়ে যায়। সচরাচর সে নাবিলের আশেপাশে প্রয়োজন ব্যতীত এমনিতেই তার অস্তিত্ব পৌঁছয় না। বারান্দার দুপাশে সাজিয়ে রাখা আগের আমলের কিছু বড় বড় পিতলের ফুলদানি, এক একটার উচ্চতা প্রায় 3 ফুট। নাবিলকে আসতে দেখে উর্বি এক পাশে সরে হাঁটতে গেলে বেখেয়ালে গায়ের ধাক্কা লেগে একটা ফুলদানি এলিয়ে পড়ে তার গায়ে। ঘটনাটা নাবিলের চোখের সামনেই ঘটেছে। সে হতভম্ব ভাব কাটিয়ে উর্বির দিকে ছুটে যাওয়ার আগেই উর্বি ফুলদানি সহ সামলে নেয় নিজেকে। নাবিল ঘুরে যায় তৎক্ষণাৎ। উর্বি মাথা তুলে নাবিলের দিকে তাকায়। নাবিল কপাল কুঁচকে হাঁটতে থাকে। পড়ে যায়নি ঠিক আছে, ধরতে না গেলেও হবে। কোথাও লেগেছে কিনা এই প্রশ্ন করে এত আন্তরিকতা দেখানোর তো কিছু নেই। চোখ কপালে তুলে হাঁটলে তো এমন হবেই। এমনিতেই যতটা ঘৃণা করা উচিত এই মহিলাকে নাবিল করতে পারেনি কোনো এক অজানা কারণে। এই মহিলার চোখে তার পাপার জন্যে ভালোবাসা, উৎকণ্ঠা দেখে সে। শর্মিকেও সে যেটা দেয় তাতে নাবিল ইদানিং কোনো নাটক খুঁজে পায় না। সেই কৃতজ্ঞতা বোধ থেকে পুরোপুরি ঘৃণা নাবিলের আসে না। তবে এত আন্তরিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই। এমনিতেও উর্বিকে নিয়ে নাচার জন্য এ বাড়িতে অনেক মানুষ আছে। হন্তদন্ত হয়ে নাবিল গিয়ে তার পাপার স্টাডি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় ধপ করে। উর্বি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার সিঁড়ির কাছে যায়। খাবার টেবিলে পিন পতন, নীরবতা। 2 জন মানুষ শুধু সকালের নাস্তা করতে বসেছে। রাউনাফ এবং উর্বি, বাকিরা সবাই সকাল সকাল করে নিয়েছে।
রাউন্ড আপ গিয়েছিল কিছু প্রতিবেশী বন্ধুকে নিয়ে লেক পার্ক সংলগ্ন এরিয়ায় জগিং করতে। আজ সে সকাল 11টা পর্যন্ত বাড়িতে থাকবে। উর্বি বসে চুপচাপ বাদামগুলো খাচ্ছিল। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না। রাউন্ড আপ একটা নেভি ব্লু রঙের পোলো টি শার্ট গায়ে চাপিয়েছে, মাথায় ছেলের মতোই একটা ক্যাপ পরেছে, তবে রংটা কালো। ফর্সা মুখটাই মানিয়েছে বেশ। রাউন্ড আপ নিউজ পেপার থেকে চোখ সরিয়ে আমিরুনকে ডাকে। আমিরুন কিচেন থেকে বেরিয়ে এসে রাউন্ড আপের সামনে দাঁড়ায়। রাউন্ড আপ একটা গ্লাস উঠিয়ে আমিরুনের হাতে তুলে দিয়ে বলে, শর্মিকে দিয়ে আয়, না খেতে চাইলে একটা লম্বা ধমক দিবি। আমিরুন হেসে মাথা নেড়ে চলে যায়। রাউন্ড আপ উর্বির দিকে তাকায়। উর্বি প্লেটের ডিম দুটোর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তারপর একটা ডিম নিয়ে একটা কামড় বসাতেই চোখ মুখ খিচিয়ে ফেলে। তার রীতিমতো বমি পাচ্ছে, তবুও সে জোর করে খেতে থাকে। রাউন্ড আপ নিউজ পেপারে দৃষ্টি রেখেই বলতে থাকে, যতটুকু খেতে পারবে ততটুকুই খাবে, কিছুক্ষণ পর পর খাওয়ার চেষ্টা করবে। আমাকে দেখানোর জন্য ইচ্ছার বিরুদ্ধে খাওয়ার প্রয়োজন নেই। উর্বি রাউন্ড আপের দিকে তাকায়। সবকিছু নিয়ে খোঁচা মেরে কথা বলতেই হবে। রাউন্ড আপ উর্বির দিকে একটা গ্লাস ঠেলে দিয়ে বলে, এটা খেয়ে নাও, ডিম রাখো, কাউকে দেখিয়ে খাওয়ার প্রয়োজন নেই। যেটুকু পেট নিতে চাইবে ততটুকুই খাবে, পেট তোমার। উর্বি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, পেটের মধ্যে বাচ্চাটা তো আপনার, পরে বলবেন আপনার বাচ্চার পুষ্টি হচ্ছে না। কথাটা বলে উর্বি খুব দ্রুত ডিমটা শেষ করে। গ্লাসের জুসটুকু শেষ করে উঠে চলে যায়। রাউন্ড আপ টেবিলে বসে একা একা মুচকি হেসে কফির মগে চুমুক বসায়। শাস্তি তো কিছুই পাচ্ছে না, যতখানি পাওয়ার কথা ছিল, অথচ তাতেই এত অস্থিরতা। ঘরে ঢুকে রাউন্ড আপ আশেপাশে তাকিয়ে উর্বির উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। রুমে নেই উর্বি। রাউন্ড আপ সোজা হেঁটে বারান্দায় চলে যায়। সেখানেও কেউ নেই। পা বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে সে শর্মির রুমে গিয়ে উর্বির খোঁজ করেও পায় না। রাউন্ড আপ কপাল কুঁচকে ফেলে। যে ধরনের ইমোশনাল মহিলা, তাতে রাউন্ড আপের খাপছাড়া আচরণে শিক্ষা হওয়া তো দূর, উল্টে হিতে বিপরীত হয়ে কেঁদে কেটে অস্থির না হয় আড়ালে আবডালে। সেটা রাউন্ড আপের মোটেও কাম্য নয়। সে তো উপলব্ধি করাতে চাইছে উর্বিকে জীবনের মানে। তার উদ্দেশ্য এই অবস্থায় স্ত্রীকে কষ্ট দেওয়া নয়। কিন্তু এই মেয়েটা রাউন্ড আপের অভিমান ভাঙানোর চেষ্টা না করে উল্টে নিজের অভিমানের দেওয়াল তুলছে। এটা আজীবনের মাথা মোটাই থেকে যাবে। রাউন্ড আপ একটা গভীর নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে। সে জানে উর্বি ওখানেই থাকতে পারে। রাউন্ড আপের ধারণা ঠিক, উর্বি ছাদেই ছিল। ছাদের রেলিং ধরে উর্বিকে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে রাউন্ড আপ নিশ্চিন্ত হয়। আর যাই হোক, মন খারাপ করে নেই। অনুসন্ধানী দৃষ্টিতে প্রকৃতিকে দেখছে। দূর থেকে উর্বিকে অবলোকন করে সিঁড়ির দিকে পা বাড়াতেই উর্বির চোখে পড়ে যায় রাউন্ড আপ। উর্বি ঘুরে দাঁড়িয়ে রাউন্ড আপকে এভাবে ছাদে দেখে বলে ওঠে, হাওয়া খেতে এসেছিলাম। রাউন্ড আপ গম্ভীর হয়ে বলে, হ্যাঁ, তোমার ইচ্ছে, আমাকে বলছো কেন? এটা তো আমাকে জানানোর প্রয়োজন নেই। উর্বি কয়েক মুহূর্ত রাউন্ড আপের দিকে তাকিয়ে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো লুকোচুরি না থাকুক, আবার না হলে কথা শোনাবেন, এটা কেন লুকিয়েছো, ওটা কেন লুকিয়েছো, তাই সব বলবো এখন থেকে। আমি এখানে ছাদে হাওয়া খেতে এসেছি, গোপনে দুঃখ বিলাস করতে নয়, তাই চিন্তিত হবার প্রয়োজন নেই। আমি দুঃখের সাগরে সাঁতার কাটছি না, আর আপনার বাচ্চার ওপরেও কোনো প্রভাব পড়ছে না। এক নাগারে বলে উর্বি শেষ করে। রাউন্ড আপ হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে, ড্রামা খুব ভালোই করতে পারো। উর্বি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিচে চলে যায় চুপচাপ। রাউন্ড আপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আশেপাশে প্রকৃতি দেখতে থাকে। আজ 29শে জুন, নাবিলের মায়ের 11তম মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছর এই দিনটায় রাউন্ড আপ বাড়িতে ডেকে এনে মাদ্রাসায় 500 এতিম খাইয়ে দেয়। নাবিলের ফুপিরা এবং খালামণিরা প্রত্যেক বছর এই দিনটাতে রওশন মঞ্জিলে আসে। সীমানার মৃত্যুবার্ষিকীতে এতিমদের জন্য রান্নাবান্না করে বাড়ির লোকজন নিজ হাতেই পরিবেশন করে খাওয়ায়। বাগানের খোলা জায়গাটিতে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল, আর উত্তর পাশের বড় আম গাছটার নিচে তাঁবু খাটিয়ে বাচ্চাদের জন্য খাবারের স্থান তৈরি করা হয়েছে।
উর্বি আঁচল কোমরে গুছিয়ে প্লেট এগিয়ে দিচ্ছে। সবার বারণ সত্ত্বেও সে কাজ করছে। উর্বি খেয়াল করে বাচ্চাদের জন্য কাজ করতে তার একটুও কষ্ট হচ্ছে না, বরং সে সুস্থ বোধ করছে। রাউনা পাঞ্জাবির হাতা কুটিয়ে বাচ্চাগুলোর প্লেটে মাংস দিয়ে যাচ্ছে। আমিরুন এবং সুমনা তাদের সাহায্য করছে। বাচ্চারা সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। সে দৃশ্য দেখে সবার চোখ জুড়িয়ে যাচ্ছে। শর্মিকে নিচে আনা হয়নি। নাবিল সায়নীয় পাপার সাথে কাজের তদারকি করছে। সবাই কাজের ব্যস্ততায় উর্বির দিকে কেউ খেয়াল করেনি। সে ছুটে কোথাও যাচ্ছিল, হঠাৎ সায়নী তা দেখে চেঁচিয়ে ওঠে, আন্টি কি হয়েছে আন্টি? রাউন্ড ঘুরে তাকায়। সবাই সেদিকে তাকায়। উর্বি মুখে হাত চেপে ছুটছে। রাউন্ড তার হাতের মাংসের বাটি আমিরুনের হাতে দিয়ে সেদিকে যায়। বাড়ির সবাই তার পিছু পিছু যায়। উর্বি গিয়ে কিচেন সংলগ্ন বেসিনে বমি করতে থাকে। রাউন্ড গিয়ে পেছন থেকে উর্বিকে ধরে। বাড়ির সবাই থমকে দাঁড়ায় লিভিং রুমে। তারা ভেবেছিল অন্য কোনো অসুবিধে হয়েছে হয়তো, তাই সবাই উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে। রাউন্ড উর্বিকে ধরে রেখেছে। নিচু স্বরে কি যেন বলছে। এখান থেকে তাই স্পষ্ট শোনা যাচ্ছে না। বাড়ির সবাই সেদিকে আড়ে আড়ে তাকাচ্ছে। এই যে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীলতার যে দৃশ্যটি, এটি হয়তোবা পৃথিবীর অন্যতম অদ্ভুত সুন্দর একটি দৃশ্য, যা দেখলে সবার মন ভরে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবাই পুনরায় বাইরে তাঁবুর কাছে চলে যায়। নাবিল আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। তার পাপা নতুন বেবিটা নিয়ে খুব এক্সাইটেড, সে শুধু সেটাই দেখতে পাচ্ছে। তার সঠিক অনুভূতি সে ধরতে পারছে না। তার কি পাপার উপর রাগ হওয়া উচিত, নাকি শর্বী সায়বীর মতো ভাই বোন আসার খুশিতে আনন্দিত হওয়া উচিত? তার কি করা উচিত? দোটানায় কাটছে তার দিন। সে চোখ সরিয়ে উর্বির দিকে তাকাতেই পুনরায় বিরক্তি ছেয়ে যায় চোখে মুখে তার। সোজা হেঁটে সে বাইরে চলে যায়। উর্বির দৃষ্টি ঝাপসা, ভীষণ গা গুলিয়ে উঠছে তার। রাউন্ড আপ আগলে নিয়ে উর্বির গালে হাত রেখে ডাকতে থাকে তাকে। উর্বি কোনো মতে বলে ওঠে, একটু ঘরে দিয়ে আসবেন আমাকে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে রাউন্ড আপ বলতে থাকে, কে বলেছিল নিচে যেতে? যা করার প্রয়োজন নেই সেটা আগ বাড়িয়ে করতে যাও, যা করার প্রয়োজন সেটা করতে চাও না। উর্বিকে পাঁচকোলা করে তুলে নেয় রাউন্ড আপ। উর্বি অস্ফুট স্বরে বলতে থাকে, কি করা প্রয়োজন আমার? রাউন্ড আপ কথা বলে না, চুপচাপ সিঁড়ি ভাঙতে থাকে। উর্বি পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। যদিও উর্বির গায়ের ওজন স্বাভাবিকের তুলনায় কম, তবুও সিঁড়ি ভাঙতে বেশ কষ্ট হচ্ছে লোকটার। গলার অ্যাডাম অ্যাপেল ওঠানামা করছে দ্রুত। উর্বি ছুঁয়ে দিতে গিয়েও দেয় না। সে দু চোখ বন্ধ করে নেয়। কতদিন পরে এভাবে মিশে আছে সে লোকটার সাথে, সেই পরিচিত গন্ধের সাথে মিশে আছে। বিছানায় শুইয়ে দিয়ে রাউন্ড আপ উর্বির ব্লাড প্রেশার চেক করে। উর্বি দু চোখ বন্ধ করে রেখেছে। ধিমি আওয়াজে বলছে, আপনি নিচে যান, নাবিল কষ্ট পাবে। ওর মায়ের নামে মিলাদের দিনে আপনি আমাকে নিয়ে ব্যস্ত। আমি এটা ইচ্ছে করে করিনি, খুব চেষ্টা করেছি সুস্থ থাকার। হঠাৎ যে কি হলো। রাউন্ড আপ উর্বির দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। তারপর জানালার পর্দাগুলো টেনে দিয়ে এসির পাওয়ার কিছুটা বাড়িয়ে দিয়ে দরজার দিকে যেতে যেতে বলে, খাবার পাঠিয়ে দিলে চুপচাপ খেয়ে শুয়ে থাকবে। রাউন্ড আপ চলে যায়। উর্বি দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেয়। দু চোখ বন্ধ করে হিসেব মেলাতে থাকে। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব করতে গেলে উর্বি দেখতে পায় তার না পাওয়ার চেয়ে পাওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। গভীর রাত, নিস্তব্ধ পুরো কলোনি। এমনিতেও এই এরিয়া সব সময় কোলাহল মুক্ত। তার উপর কিছু কুকুর মাঝে মাঝে শব্দ করে ডেকে ওঠে, রাতের সময় বুঝিয়ে দিচ্ছে। রাউন্ড আপ শর্মী আর সায়বীর ঘরে ছিল। আজ অনেক দিন পরে মেয়ে দুটোকে কিছুটা সময় দিতে পেরেছে সে। আজ তাদের মাম্মার মৃত্যুবার্ষিকী ছিল। মন খারাপের কথা তো পাপাকেই শোনাবে তারা। দুজনে ভীষণ কাঁদে এই দিনটাতে পাপাকে জড়িয়ে ধরে। মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাদের মাম্মার স্মৃতিচারণ করে রাউন্ড আপ। তাদেরকে শোনায় সীমানার চঞ্চলতার গল্প।
যখন তারা মাম্মাম গল্প শোনে দু চোখ তাদের চকচক করে আনন্দে। শর্মির একেবারেই মনে নেই তাদের মাম্মার কথা। সায়নের স্মৃতিতে কিছুটা ভেসে ওঠে মাম্মার সাথে কাটানো দিনগুলো। নাবিল কখনো তাদের সাথে অংশ নেয় না। এই দিনটিতে সে একা একাই মাকে নিয়ে ভাবতে পছন্দ করে। রাউনাফও তাকে বিরক্ত করে না। দুটো মেয়ে পাপার বুকে মাথা ঠেকিয়ে নাক টানে। রাউনাফ মেয়ে দুটোকে নিচের থেকে আলগা করে বলে। চোখ মোছো। দুই বোন চোখ মোছে। রাউনাপ উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকায়। রাত 1:30 বেজে গিয়েছে। মেয়েদের সাথে কথা বলতে বলতে খেয়ালই করেনি সে। দুই বোনকে গুড নাইট বলে সে ঘরের দরজা টেনে বেরিয়ে যায়। আজ সারাদিনে উর্বির শরীরের খোঁজ নেওয়া হয়নি। মূলত সন্ধ্যা অবধি ঘরেই ঢোকেনি রাউনাপ। আমিরুনের থেকে জেনে নিয়েছে উর্বি খেয়েছে, আর সন্ধ্যার পরে তো মেয়েদের সাথেই ছিল। রাতের খাবারটাও উর্বির জন্য ঘরে পাঠিয়েছিল রাউনাপ। ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুরে উর্বির দিকে তাকায়। হাত পা জড়িয়ে ঘুমিয়ে আছে খোলা চুলে। অসম্ভব সুন্দর এই রমণীকে ঘুমন্ত অবস্থায় 3 গুণ বেশি সুন্দর লাগে। আর ইদানিং মুখটা একটু ফোলা ফোলা লাগে। চেহারায় একটা মায়েদের মতো ছাপ পড়ছে। এক হাত উর্বি পেটের উপর দিয়ে রেখেছে, অন্য হাত কপালে রেখে ঘুমোচ্ছে। রাউনা ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে নেয়। তোয়ালে দিয়ে মুখ মুছে তোয়ালেটা নির্দিষ্ট স্থানে রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। বিছানায় না উঠে যে পাশটাতে উর্বি শুয়েছে সেই পাশটাতে বসে উর্বির মুখের দিকে তাকায়। গায়ের রং বরাবর নছর কারা ভদ্র মহিলার, কিন্তু এই সময়টিতে যেন আরো বেশি মোহনীয় লাগছে তাকে। চোখ ঘুরিয়ে উর্বির কপাল থেকে বাম হাত টেনে হাতের কবজিতে নজর বোলায় রাউনাপ। ক্ষতটা সেরে উঠছে ধীরে ধীরে, কিন্তু দাগটা চোখে লাগার মতো থেকে যাবে সারা জীবন। থাকুক, যতবার ভদ্রমহিলা দেখবে ততবার যেন তার বুক কেঁপে ওঠে ওই ভয়ঙ্কর দিনটির কথা মনে করে। এটাও একটা শাস্তি। এমনিতেই শাস্তি অনেক কম দেওয়া হচ্ছে। রাউনাপ কি করবে? রাউনাপ পারে না, তার মায়া লাগে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। তারপর হঠাৎ করেই উর্বির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় রাউনাপ। একটা গভীর নিঃশ্বাস ফেলে আরো কিছুক্ষণ উর্বিকে দেখে রাউনাপ উঠে দাঁড়ায়। তারও এখন শুয়ে পড়তে হবে। রাউনাপ ঘুরে দাঁড়ায়। হঠাৎ তার হাতে টান অনুভব করে সে। কিছুটা চমকে উঠে মাথা ঘুরিয়ে উর্বির দিকে তাকাতেই দেখে উর্বি শুয়ে তার দিকে তাকিয়ে আছে। রাউনাপ মুখভঙ্গি গম্ভীর করার চেষ্টা করে, কিন্তু উর্বি তা পাত্তা না দিয়ে নিচু স্বরে বলে, আরেকটা দিন। রাউনাপ নিজের হাতের দিকে তাকিয়ে আছে। উর্বি তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে দৃষ্টি সরিয়ে রাউনাপ উর্বির মুখের দিকে তাকায়। উর্বি আবারও অস্ফুট স্বরে বলে ওঠে, আরেকটা দিয়ে যান। রাউনাপ নিজের হাত সরিয়ে নিতে গেলে উর্বি হাত ছাড়ে না। ধীরে ধীরে উঠে বসে। রাউনাপের চোখে চোখ রেখে বলে ওঠে, চুমুটা খেয়েছেন কার কপালে? রাউনাপ নিশ্চুপ। উর্বি খোঁচা মেরে বলে ওঠে, আমার কপালে চুমু খাওয়ার সাথে আপনার বাচ্চার সুস্থতার কোনো সম্পর্ক নেই। চুমুটা খেলেন কেন? রাউনাপ আবারও বিছানায় একপাশে বসে পড়ে। দেখতে থাকে উর্বিকে। উর্বি বলতে থাকে, এর থেকে আমায় আরো দুটো চর মেরে দিন, তবু এমন করবেন না। আর ক্ষমা চেয়েছি তো, আর দেব না নিজেকে কষ্ট, দেব না আপনাকে কষ্ট, করব না অসম্মান। বুঝতে পেরেছি, ঘুমাও। এত উত্তেজিত হওয়া ঠিক হচ্ছে না, আমার বেবির অসুবিধা হচ্ছে। ঠান্ডা গলায় জবাব দিয়ে রাউনাপ পুনরায় উঠে দাঁড়াতেই উর্বি আবারও হাত টেনে ধরে রাউনাফের। রাউনাপ উর্বির দিকে তাকায়। উর্বি ছলো ছলো চোখে তাকিয়ে আছে রাউনাফের দিকে। রাউনাপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচু স্বরে উর্বিকে বলে ওঠে, কি কেঁদে ফেলবে? কাঁদবে? উর্বির ঠোঁট কাঁপছে। রাউনাপ বলে, ওয়েট, এখনই কেঁদো না, একটু ওয়েট করো। কথাটা বলে রাউনাপ জোর করে উর্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরের মাঝামাঝি স্থানে অবস্থানরত ট্রে টেবিলের ওপর থেকে টিস্যু বক্স নিয়ে উর্বির পাশে বসে। উর্বি দেখতে থাকে রাউনাপকে। রাউনাপ উর্বির হাতে টিস্যু বক্স ধরিয়ে দিয়ে উর্বির চোখে চোখ রাখে। স্বাভাবিক গলায় বলতে থাকে, নাও এবার শুরু করো। পুরো বক্সটা ইউজ করবে আজ রাতে, দরকার পড়লে আরেকটা এনে দেবো। কেন করছেন? কি করছি? কষ্ট দিচ্ছেন। আর তুমি কি করছিলে?
ক্ষমা চেয়েছি তো। ব্যাকুলতা উর্বির কণ্ঠে। হয়ে গিয়েছে? আপনি ক্ষমা চেয়েছেন আর আমি ভুলে যাব সেই বিভীষিকাময় রাতটা? হসপিটালে বাচ্চা মেয়েটা আধমরা হয়ে পড়ে আছে, আর এদিকে স্ত্রী আর অনাগত সন্তানের জীবন নিয়ে টানাটানি। আশেপাশে গোটা পৃথিবীতে কেউ ছিল না আমাকে সামলানোর জন্য। একা একা সামলিয়েছি নিজেকে। ভুলে যাব আপনার সামান্য ক্ষমা চাওয়াতে? শাস্তি দিচ্ছেন তো, শুধরে নেওয়ার চেষ্টাও তো করছি নিজেকে। আর কি করব? যা শাস্তি দেয়ার একবারে দিয়ে দিন। আমি আমার স্বামীকে ফেরত চাই। আমি এটা চাই, আমি ওটা চাই, সব কিছু এখন থেকে আপনার চাওয়াতে হবে না। আমার যখন মনে হবে আপনি পুরোপুরি শুধরেছেন, আপনার মাথায় মস্তিষ্কে কিলবিল করতে থাকা পোকাগুলো নেমে গিয়েছে, যখন বুঝবো আপনার ব্রেইন আসলেই কাজ করতে শুরু করেছে, তখন আপনি অবশ্যই আপনার স্বামীকে ফেরত পাবেন। এখন ঘুমুন। উর্বির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তেই রাউন্ড আপ খাপচা মেরে টিস্যু বক্স থেকে এক দলা টিস্যু পেপার বের করে উর্বির গাল মুছিয়ে দেয়। হাই তোলার ভান করে বলতে থাকে, একটু থেমে রাউন্ড আপ বলে ওঠে, নিন, আমি উদ্বোধন করে দিলাম। এখন শুরু করুন আপনার অশ্রুবর্ষণ, আর নিজেটা নিজে মুছে নিন অনুগ্রহপূর্বক। ওয়েট, ব্যাপারটা জমছে না, আর একটু ইন্টারেস্টিং করতে হবে। উর্বি অবাক চোখে তাকিয়ে আছে রাউনাফের কথা শুনে। রাউনাফ হাত বাড়িয়ে বেড সাইডের টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে প্লে লিস্ট থেকে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে গানটা ছেড়ে দেয়। তারপর উর্বির দিকে তাকিয়ে বলে, নিন, এবার কন্টিনিউ করুন কান্না। চোখের সামনে শ্রাবণের ধারার মতো বিরতিহীন অশ্রুবর্ষণের এমন অভূতপূর্ব দৃশ্যের সাথে এই গানটি একেবারেই সামঞ্জস্যপূর্ণ। নিন, শুরু করুন। আরে, আপনার চোখের আলগা পানি কোথায়? ফুরিয়ে গিয়েছে নাকি এত তাড়াতাড়ি? কথাটা বলে রাউনাপ আর একটা টিস্যু পেপার বের করে উর্বির হাতে দেয়। উর্বি এক ঝটকায় টিস্যু বক্সটাকে আর ফোনটাকে ঘরের মাঝ বরাবর মেঝেতে ছুঁড়ে মেরে রাউনাফের দিকে তাকায়। কাপা গলায় বলে ওঠে, শর্মির পাপা, জি বলেন। আমি আমার স্বামীকে ফেরত চাই। সময় হলে পাবেন। উর্বির ঠোঁট কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, নাকের পেশি প্রসারিত আর সংকুচিত হচ্ছে। রাউন্ড আপ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে, যদিও তার খুব হাসি পাচ্ছে, কিন্তু সে চেহারায় যথেষ্ট গাম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আজ সে সিদ্ধান্ত নিয়েছে, যদি এই মেয়ে কাঁদে তাহলে সে আরও কাঁদিয়ে ছাড়বে, যদি না কাঁদে তাহলে সমস্ত শাস্তি মওকুফ করে বুকে টেনে নেবে। উর্বি কিছু বলছে না, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু শেষমেশ না পেরে কেঁদেই দেয়, ফুপিয়ে কাঁদছে। রাউন্ড আপ একটা গভীর নিঃশ্বাস ফেলে। শাস্তি মকুব করা গেল না এই ভদ্র মহিলার। আজ সারা রাত কাঁদুক। সে নির্লিপ্ত ভঙ্গিতে উর্বির কান্নাকে পাত্তা না দিয়ে ওদিক ফিরে শুয়ে পড়ে। উর্বি প্রচণ্ড আহত হয় রাউন্ড আপের এমন আচরণে। সাথে সাথে কান্না থামিয়ে দিয়ে সে চোখ মুছে নেয়। চোখ মুখ মুহূর্তেই কঠিন করে সে বিছানা থেকে নামে। রাউন্ড আপ উর্বির কর্মকাণ্ড আন্দাজ করার চেষ্টা করছে। উর্বি বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়। রাউন্ড আপ বলতে থাকে, ঘরে কোনো ধরনের নাইফ বা ব্লেড নেই যেটা দিয়ে নিজেকে আঘাত করা যায়। হাত কেটে নকশা আঁকা যায়। উর্বি কপাল কুঁচকে ওপাশ ফিরে শুয়ে থাকা রাউন্ড আপের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বের হবার সিদ্ধান্ত নেয়। রাউন্ড আপ সাথে সাথে উঠে বসে, দ্রুত পা ফেলে উর্বির কাছে গিয়ে তার হাত টেনে ধরে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কোথায় যাচ্ছ? শর্মিদের ঘরে, এখন থেকে ওখানে শোবো। ওরা দু বোন একটা বেড শেয়ার করে। আমার জায়গা হবে। ওদের কষ্ট হবে। ঠিক আছে, অন্য কোনো রুমে যাচ্ছি তবে। রাউন্ড আপ উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উর্বিকে পাচা কোলা করে তুলে দেয়। উর্বি প্রথমে চমকে উঠলেও সাথে সাথে কেঁদে ওঠে। রাউন্ড আপ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আবার? এই, আমি তোমাকে ছাদের স্টোর রুমে রেখে আসছি বরং। কথাটা বলে রাউন্ড আপ ঘরের বাইরে পা রাখতে যাওয়ার আগেই উর্বি দুহাতে রাউন্ড আপের গলা জড়িয়ে ধরে ফোপাতে থাকে। রাউন্ড আপ দাঁড়িয়ে যায়। উর্বির চোখের পানিতে তার গ্রীবাদেশ ভিজে যাচ্ছে। উর্বিকে বিছানায় বসিয়ে দেয় রাউন্ড আপ, কিন্তু উর্বি তার গলা ছাড়ছে না। শক্ত করে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। রাউন্ড আপ ছাড়াতে চেষ্টা করেও পারে না। হাতের বাঁধন আরো শক্ত করে উর্বি। দুজনে ওভাবেই কিছুক্ষণ বসে থাকে।
কেউ কোনো কথা বলে না, উর্বি কান্না থামায় না। হঠাৎ রাউনাফের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে একটা হাত উর্বির পিঠে এবং আর একটা হাত উর্বির মাথায় রাখে। কিছুক্ষণ উর্বির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলে ওঠে। আর দেবে কষ্ট আমাকে? উর্বি জবাব দেয় না, কাঁদতে থাকে। রাউনাফ বলে, কান্না না থামলে শাস্তির মেয়াদ বাড়বে। উর্বির সাথে সাথে কান্না থামিয়ে ঝটপট চোখের পানি মোছে। রাউনাপ হেসে ফেলে। উর্বির মাথাটা বুকের সাথে চেপে ধরে হাসতে হাসতে বলে ওঠে। বোকা হাসের ছানা। উর্বি পুনরায় কেঁদে ওঠে স্বস্তিতে। রাউনাপ ধমকের সুরে বলে, আবার? উর্বি কান্না না থামিয়ে আটকে আটকে বলে ওঠে, এই শেষ, আর হবে না। সকাল সকাল নাবিল উঠে গিয়েছে। সে ধীর পায়ে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে। গত দুদিন ধরে হালকা সর্দি জ্বর ছিল, এখন তার গায়ে একেবারেই জ্বর নেই, কিন্তু জ্বরের থেকেও ভয়ঙ্কর কিছু এসেছে। তার গাল ফুলে গিয়েছে, অসহ্য যন্ত্রণা লাগছে। রাউন্ড দেখে বলছে মামস। প্রাথমিক কিছু ঔষধ দেওয়া হয়েছে, ঠিকমতো পরিচর্যা পেলেই সেরে যাবে। নাবিল একদিন যাবৎ কিছু গিলতে পারছে না, পানি খেতেও তার ভীষণ কষ্ট হচ্ছে। পানি খাওয়া তো দূর কথা, বলতেই তার জান বেরিয়ে যাচ্ছে। আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে সে ঘাড়ে একটা মাফলার পেঁচিয়ে বসে আছে। তার দৃষ্টি তার টেবিলের ওপর ফটো ফ্রেমটার দিকে। এটা খুব ছোটবেলায় তুলেছিল তারা 3 ভাই বোন এবং মাম্মা পাপা। শর্মির বয়স তখন 1.5 বছর ছিল। ফোনের ভাইব্রেশনের শব্দে নাবিলের ঘোর কাটে। সে ফোনটা তুলে হাতে নেয়। ফ্রেন্ডরা সবাই গ্রুপ কল দিয়েছে। নাবিল কলটা রিসিভ না করে টেক্সটটা লিখে দেয়। আমিরুন কয়েকটা বার্লি নিয়ে নাবিলের ঘরের সামনে এসে দাঁড়ায়। নাবিল বাবা আসুম। নাবিল মাথা নেড়ে আসতে বলে আমিরুনকে। আমিরুন ঘরে ঢুকে বাটিটা নাবিলের বিছানার পাশের টেবিলে রাখে। নাবিলের দিকে তাকিয়ে বলে, এই বাল্লিটা কষ্ট কইরা খাও বাবা, নয়তো শরীরে জোর পাইবা না। এইটা ছাড়া তো অন্য কিছু খাইতেও পারবা না। নাবিল মাথা নাড়ায়, তার এখন খাওয়ার ইচ্ছে নেই। আমিরুন জোর করতে থাকে, খাও বাবা, ভাইজান শুনলে রাগ করবো। নাবিল খাবে না, বাটিটা সরিয়ে দেয়। আমিরুন মুখ ফসকে বলে বসে, বড় ভাবে অসুস্থ মানুষ, কত কষ্ট কইরা বানাইছে। শান্ত বাবা, একটু খাইয়ে নাও। কথাটা বলে আমিরুন জিভ কাটে। উর্বি দরজার বাইরে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকে। আমিরুনকে সে যেটা নিষেধ করে দিয়েছে বারংবার, আমিরুন সেটাই করেছে। নাবিল আমিরুনের কথা শুনেই টেবিলের উপর থেকে বার্লির বাটি উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারতে উদ্যত হয়। খাবার ওটা রাগ দেখানোর বস্তু নয়। উর্বি কথাটা বলতে বলতে ঘরে ঢোকে। নাবিল থেমে যায়, উর্বির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, নিজেকে নিয়ে ভাবুন আপনি, আমার কোন কাজ করতে হবে না আপনার অসুস্থ শরীর নিয়ে। উর্বির চোখের ইশারায় আমিরুন ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি গিয়ে বিছানার এক পাশে বসে নাবিলের মুখের দিকে তাকায়। নাবিল নড়ে চড়ে বসে। উর্বি বলতে থাকে, তোমার মনে হচ্ছে আমি তোমার পাপাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি? দেননি? উর্বির প্রশ্নের সাথে সাথে নাবিল পাল্টা প্রশ্ন করে কর্কশ কণ্ঠে। উর্বি ম্লান হেসে দৃঢ়ভাবে বলে ওঠে, না, দিইনি। নাবিল উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি বলে, আমি তো শুধু তোমার পাপার জীবন থেকে একটুখানি জায়গা নিয়েছি, যেরকম তোমাদের 3 ভাই বোনের জীবন থেকে একটু একটু জায়গা নিতে চাই। নাবিল চুপ করে আছে। উর্বি বলতে থাকে, আমি রনফ করিমের 3 ছানাকে ভয়ঙ্কর পছন্দ করি, স্নেহ করি, কারণ দে বিলংস টু রনফ করিম। তাদের দূরে সরিয়ে দিব? কথাটা বলে উর্বি উঠে দাঁড়ায়। বার্লির বাটিটা তুলে নিয়ে নাবিলের একটা হাত ধরে বাটিটা নাবিলের হাতে রাখতে রাখতে বলে, বাবা, কিছু কিছু সম্পর্কের সমীকরণ কখনো মেলানো যায় না। তোমার আমার সম্পর্কটাও সম্ভবত সেরকম। খেয়ে নাও, নিশ্চিন্ত মনে খাও। তোমাদের পাপা তোমাদেরই আছেন। তিনি একজন শুদ্ধ মানুষ, কারোর প্রতি অবিচার করেন না। তোমাদের মাম্মার প্রতিও করেননি। কাল সারা রাত তোমাদের পাপা ঘুমাননি, নামাজ আদায় করেছেন নিভৃতে। আর প্রার্থনায় কে ছিল তা আমি জানি, তা তুমিও জানো।
কথাটা বলে উর্বি চলে যায়। নাবিল হাতের বার্লির বাটির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আদালত চত্বরে রাউনাপ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ঘুরে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় উর্বির দিকে। উর্বি আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে আছে। রাউনাপ তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে বলে, এসো, শর্মির পাপা। আমি আজকে। উর্বিকে থামিয়ে দিয়ে রাউনাপ বলে। উর্বি রাউনাপের হাতে হাত রেখে গাড়ি থেকে নামে। ঠিক সেই মুহূর্তে একটা পুলিশ ভ্যান এসে আদালত প্রাঙ্গণে থামে। আদালত প্রাঙ্গণে আজ প্রচুর ভিড়, অসংখ্য কেসের শুনানি আজ। পুলিশ ভ্যানটাকে দেখে উর্বি চমকে উঠে রাউনাপের পেছনে গিয়ে দাঁড়ায়। রাউনাপ উর্বির ঘাবড়ে যাওয়া মুখটা অবলোকন করে পুলিশ ভ্যানের দিকে তাকায়। কনস্টেবল ভ্যান থেকে আসামি নামায়। রাউনাপ নিচু গলায় উর্বিকে বলে। অন্য কেসের আসামি। উর্বি অসহায় ভঙ্গিতে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ ঠান্ডা গলায় বলতে থাকে, মুখোমুখি হতেই হবে। কথাটা বলে রাউনাপ উর্বির হাত ধরে এগিয়ে যায় দালানের দিকে। এজলাসে প্রায় 50 লোক, গরমে ঘেমে নিয়ে সবাই একাকার। মাথার ওপরে যে ফ্যানগুলো ঘুরছে সেগুলো বাতাস দিচ্ছে কম, আওয়াজ দিচ্ছে বেশি। উর্বির প্রচন্ড অস্বস্তি হচ্ছে। ধীরে ধীরে অসুস্থ বোধ করছে সে। উচ্ছ্বাসকে এখনো এজলাসে হাজির করা হয়নি, তবে উচ্ছ্বাসের বাবা এসেছে। চুপচাপ নিজের পেছনে দুজন দেহরক্ষী দাঁড় করিয়ে বসে আছে। মাথা তুলে উর্বির দিকে এক পলক তাকিয়েছিল, আর তাকায়নি। বিচারক আসনের মাথার ওপর ফ্যানটা ঘুরছে ঘটর ঘটর করে। বিচারক নেই, একাধিক আইনজীবী এবং অন্যান্য দাপ্তরিক কর্মচারী। বিচারকের টেবিল পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের আসন। একটি মামলার জন্যেই একাধিক আইনজীবী, কে কোন পক্ষের বোঝা মুশকিল। উর্বি কিছুই জানে না, শুধু রাউনাপ একজনের সাথে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথা বলেছিল বিধায় উর্বি বুঝতে পারছে উনি বাদী পক্ষের। আইনজীবীদের ত্রিপক্ষীয় হট্টগোলে গমগম করছে এজলাস। এমন সময় বিচারক হন্তদন্ত হয়ে এজলাসে প্রবেশ করে নিজ আসন গ্রহণ করে টেবিলে কলম নিয়ে ঠুকঠুক আওয়াজ তুলতেই পুরো এজলাস নিস্তব্ধ হয়ে যায়। দুজন আইনজীবী নিজেরা পরামর্শ করে পুলিশ ইন্সপেক্টর দীপঙ্করকে ইশারা করে। দীপঙ্কর বেরিয়ে যায় এজলাস থেকে এবং কিছু সময় পরে দুজন কনস্টেবলকে নিয়ে উচ্ছ্বাসকে এনে কাঠগড়ায় দাঁড় করায়। উর্বি মুখ ঘুরিয়ে মাথা নিচু করে রাউনাফের হাত খামচে ধরে। হঠাৎ উর্বির অস্বাভাবিক আচরণ দেখে রাউনাফ কাঠগড়ার দিকে তাকাতেই উচ্ছ্বাসকে দেখতে পায়। রাউনাফের দৃষ্টি শান্ত। সে উচ্ছ্বাসকে কিছুক্ষণ দেখে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে উর্বির পিঠে একটা হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কোনো ভয় নেই। উচ্ছ্বাস রাউনাপ আর উর্বির দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি কোনো অনুভূতি ব্যক্ত করছে না তার। খুবই শান্ত দুচোখের চাহনি। পরনে তার সাদা টি শার্টের ওপরে একটা নেভি ব্লু শার্ট, বোতামগুলো একটিও লাগানো নেই। চেহারা দেখে তার ক্লান্তি বোঝার কোনো উপায় নেই। দাঁড়িয়ে আছে টান টান হয়ে। উর্বি ছটফট করছে, সে এখান থেকে যেতে চায়। একটি বারের জন্যেও কাঠগড়ার দিকে দৃষ্টি দেয় না সে। রাউনাপ এক হাত দিয়ে আগলে ধরে তাকে। সকল প্রমাণাদি পেশ করা হয়। বিচারক খুবই মনোযোগের সাথে ফাইল পড়েন। উচ্ছ্বাসের নামে মোট 3টে চার্জ ছিল, হত্যার চেষ্টা এবং নারী নির্যাতন। সকল প্রমাণাদি ছানবিন করে বিচারকের রায়ে উচ্ছ্বাসের সর্বমোট 16 বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তার সাথে অর্থ জরিমানা। উচ্ছ্বাস চুপচাপ উর্বির দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। সাখাওয়াত চৌধুরী দুচোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে সাথে সাথে নিঃশব্দে কেঁদে ওঠে। হঠাৎ করেই উচ্ছ্বাস এজলাসের সবাইকে ভড়কে দিয়ে হেসে ওঠে পাগলের মতো। বিচারক নিজের কলম সরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকায়। রাউনাপ চুপচাপ তাকিয়ে আছে উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস কিছু সময় হেসে জজের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আচ্ছা, আপনাদের আইনে বেঈমানির শাস্তি কি? তারা পৃথিবীতে উন্মুক্ত ঘুরে বেড়ায়, সুখী হয় কেন? উর্বি মাথা তুলে উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস জজের থেকে দৃষ্টি সরিয়ে উর্বির দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, বেঈমানের কোনো শাস্তি হয় না? উর্বি কাঁপছে। রাউনাপ তাতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। ভরা এজলাসেই সবার সামনে চেঁচিয়ে উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বলে ওঠে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো স্কাউন্ড্রেল। জজ টেবিলে কলম ঠুকে রাউনাপকে উদ্দেশ্য করে বলে, ডাক্তার খান, এটা কোর্ট, বিহেভ ইয়োরসেলফ।
রাউনা পুনরায় বসে পড়ে। উর্বি মাথা নিচু করে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে, তার মাথা ঘুরছে। রাউনা উর্বিকে আগলে ধরে। উচ্ছ্বাস পুনরায় বলে ওঠে, তুমি নিজেও জানো তুমি বেইমান, তাই চোখ তুলে তাকানোর সাহস নেই, তাই না? উর্বি রাউনাফের হাত খামছে ধরে। রাউনাফ আবারও উচ্ছ্বাসের ওপর চেঁচিয়ে ওঠে, আফসোস নিজের অসুস্থতা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারছো না তুমি। আমি আমার পরিবারকে ভালোবাসি, নয়তো আমার স্ত্রী কন্যার গায়ে হাত তোলার শাস্তি আমি নিজে দিতাম। জজ রাউনাফকে চুপ করিয়ে দিয়ে কেসের শুনানি দিয়ে উঠে দাঁড়ায়। উচ্ছ্বাস উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি রাউনাফের বাহুতে মুখ লুকিয়ে বসে আছে। রাউনাফ তার হাত ধরে আছে। উচ্ছ্বাস হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। এজলাসে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে। কনস্টেবল দুজন এসে উচ্ছ্বাসকে কাঠগড়া থেকে নামিয়ে নেয়। উচ্ছ্বাস বলতে থাকে, খুব বেশি কষ্ট হয়ে যেত আমার হয়ে থাকলে উর্বি। দীপঙ্কর উঠে গিয়ে উচ্ছ্বাসকে ধরে, টানতে টানতে নিয়ে যায় এজলাসের বাইরে। শাখাবাদ চৌধুরী উঠে দ্রুত ছেলের কাছে যায়, ছেলের সাথে মুক্ত বাতাসে শেষ সাক্ষাৎ করবে বলে। উর্বি সেই যে মুখ লুকিয়েছে আর কোনো সারা শব্দ করেনি। রাউনা ভেবেছে ভয়ে কুঁকড়ে গিয়েছে, তাই সেও ওভাবেই আগলে ধরে রেখেছে। উচ্ছ্বাসকে এজলাস থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে রাউনা ধিমি আওয়াজে উর্বিকে ডাকে। উর্বি। উর্বি সাড়া দেয় না। রাউনাফ দুহাতে উর্বিকে নিজের থেকে আলগা করে দুহাতে মুখ আগলে ধরে মুখের দিকে তাকিয়ে দেখে উর্বি অচেতন হয়ে গিয়েছে। 208 নাম্বার কেবিনের মধ্য কামরায় একটা বেডে টান টান হয়ে শুয়ে আছে উর্বি। তার দু চোখ বন্ধ। এটি মূলত হসপিটালের রেডিওলজি বিভাগের কামরা, যেখানে সব সময় দুজন বিশেষজ্ঞ ডাক্তার থাকেন। তবে আজ রাউনাফ নিজেই উর্বির ইউএসজি করছে। সে বসে আছে আল্ট্রাসাউন্ড স্ক্যানারের সামনে। তার সামনে থাকা মনিটরে নিজের সন্তানের উপস্থিতি অবলোকন করে রাউনাফ ঠোঁট বাঁকিয়ে হাসে। এই ব্যাপারটা সে প্রচণ্ড উপভোগ করেছে নাবিল, শায়মিয়া, শর্মির বেড়াতে। সীমালার ইউএসজি সবসময় সে নিজেই করত। হসপিটালে আল্ট্রাসাউন্ডের কামরায় সবসময় ওয়াইফের সাথে হাজবেন্ডকে থাকতে দেওয়া হয় রাউনাফের নির্দেশে। রাউনাফ বিশ্বাস করে 9 মাস ধরে একটা নারী শুধু একটু একটু করে মা হয় না, বরং একজন পুরুষও একটু একটু করে বাবা হয়। তাই দুজনে মিলে উপভোগ করা উচিত সবকিছু। হাতের ট্রান্সডিউটিশনটা উর্বির তলপেটের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে সন্তানের সার্বিক অবস্থা নিশ্চিত করছে সে। কামরায় তারা দুজন ব্যতীত আর কেউ নেই। রাউনাফি টুকটাক কথা বলছে, উর্বির থেকে কোনো জবাব আসে না। লোয়ার অ্যাবডোমেন খিচিয়ে থেকো না, আমার অসুবিধা হচ্ছে, বি ইজি। মনিটরে দৃষ্টি রেখে রাউনাপ বলে। উর্বি হাত পা ছড়িয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। রাউনাপ হাত থেকে ট্রান্সডিউসারটা সরিয়ে রেখে বেবির ইমেজ প্রিন্ট করে নেয় উর্বিকে দেখাবে বলে। চোখ থেকে রিডিং চশমা খুলে ফেলে সে। তারপর উর্বির দিকে তাকায়। দু চোখ বন্ধ মেয়েটার। কোর্টে অচেতন হওয়ার পরে সরাসরি এখানে নিয়ে আসা হয়েছে। জ্ঞান ফিরেছে ঘন্টা খানেক হয়ে গিয়েছে, অথচ এখনো অবধি একটি কথাও বলেনি। রাউন্ড-আপ খেয়াল করেছে এমনিতে সবসময় ঠিকই থাকে, তবে অতীত সম্পর্কিত বিষয়ের মুখোমুখি হতে গেলেই মেয়েটা ভয়াবহ মানসিক চাপে পড়ে যায়, তারপর জ্ঞান হারায়। রাউন্ড-আপ উঠে দাঁড়ায়। টিস্যু পেপার দিয়ে উর্বির তলপেটে লেগে থাকা লিকুইড মুছিয়ে দিয়ে উর্বির পেটিকোটের ফিতে ঠিক করে লাগিয়ে শাড়ির কুচিগুলো কোমরে কুচে দেয়। উর্বির চোখ মেলে রাউনাফকে দেখে। রাউনাফের মুখভঙ্গি শান্ত, বরাবরের মতো। রাউনাফ উর্বির একটা হাত ধরে আর একটা হাত মাথার নিচে রেখে বলে, এখন উঠে বসো, সরাসরি উঠবে না, আগে কাঁচ খাও খানিকটা, তারপর উঠো ধীরে ধীরে। উর্বি উঠে বসে। রাউনাপ এক গ্লাস পানি দেয় উর্বির হাতে। উর্বি গ্লাসের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়, সরিয়ে নেয় হাত। হাতের গ্লাসটা সরিয়ে রেখে রাউনাপ উর্বির মুখোমুখি দাঁড়িয়ে হাত বাড়িয়ে উর্বির থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে উর্বির চোখে চোখ রাখে। তারপর একটা চেয়ার টেনে মুখোমুখি বসে। উর্বি তাকিয়ে আছে। রাউনাপ নিচু স্বরে বলে, মাথার কোন পোকাটা কিলবিলিয়ে উঠলো আমাকে বলো, সারিয়ে দিই। উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আমার 7 বছরের মৃত্যু যন্ত্রণা একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হলো, বেঈমান। ভালোবেসে আটকে রাখতে আরো অনেক উপায় আছে। সে বেছে নিল প্রেয়সীকে
কলুষিত করে তাকে বাধ্য করা থাকতে। সম্পর্কটাকে এতটাই সম্মান করত যে প্রেয়সীর অসম্মান করতেও দুবার ভাবেনি। তখন আমার বুক ফাটা আর্তনাদও তার কানে পৌঁছায়নি। রাউনাপ হাসে। উর্বি তার দিকে অবাক হয়ে তাকায়। রাউনাপ হাসি থামিয়ে বলে, হাসছি কেন জানো? তুমি বরাবর একই রকম থেকে যাবে, তোমার কোনো উন্নতি হবে না। যতখানি দোষ না ছিল তোমার, তার থেকে বেশি লাঞ্ছিত হয়েছো তুমি নিজের দোষে। এই যে আজও নিজের জবাবগুলো ওর মুখের ওপর দিয়ে এলে না, জ্ঞান হারিয়ে ফেললে, আর এখন আমার সামনে নিজেকে প্রশ্নবিদ্ধ করছো, যেখানে আমার কাছে কোনো জবাবদিহিতার কোনো প্রয়োজনই নেই। সত্যিই কোনো দোষ আমার ছিল? প্রশ্নটি করে উর্বি তাকিয়ে আছে রাউনাফের দিকে। রাউনাফ শুকনো হাসি হাসে, তারপর বলে ওঠে, তা তো আমি জানি না, উর্বি জানে। ঘটনাগুলো উর্বির সাথে ঘটেছে। উর্বি চেঁচিয়ে বলতে থাকে, না, ছিল না, কোনো দোষ ছিল না। আমি চেয়েছিলাম তাকে শোধরাতে, চেষ্টা করেছি। তারপর যখন ব্যর্থ হলাম তখন হাতটা ছেড়ে দিয়েছিলাম। তাহলে দোষ নেই। ঠান্ডা গলায় বলে রাউনাফ। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, এখন অস্বস্তি হলে চলো, ও এখনো পুলিশ কাস্টাডিতে আছে। জেলখানায় নেয়ার আগে তোমার জবাবটা দিয়ে আসবে। সব সময় তো চুপ করেই থাকলে, আজ ওকে কিছু কথা শুনিয়ে দিয়ে আসবে, চলো। উর্বি চুপ থাকে। রাউনাপ হাসতে থাকে। তারপর কিছুক্ষণ পর মুখটা শুকনো করে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তোমাকে একজন মানুষ প্রশ্নবিদ্ধ করলো মাত্র, আর আমাকে রোজ রোজ দুনিয়ার মানুষ প্রশ্নবিদ্ধ করে। উর্বি রাউনাফের দিকে তাকায়। রাউনাফ বলতে থাকে, মানুষের চোখে তোমার প্রতি আমার অনুভূতি, আশাটাকে, সিমলার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসাকে পানসে করে দিয়েছে। সেদিন বন্ধুদের মধ্যেও একজন মজার ছলে বলে ফেলেছে। এরকমটা আমি সব সময় ফেস করি উর্বি, করতে হয়, করতে হবে। তাই বলে কি সিমলার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ফিকে হয়ে যাবে? মানুষ তোমাকে বিচার করবে উর্বি, কিন্তু যেহেতু নিজের অনুভূতি নিজেকে বয়ে বেড়াতে হয়, সেহেতু নিজের অনুভূতির বিচার তুমি নিজে করে যে ফলাফলটা পাবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে। তুমি নিজের অনুভূতি বিচার করে দেখেছো তুমি উচ্ছ্বাসের এই অবস্থার জন্য দায়ী নও। মানুষ তো তোমাকে কাঠগড়ায় তুলবেই উর্বি। আমি রোজ উঠি চেনা পরিচিত মানুষের চোখে, আমার অবুঝ ছেলেটির চোখে, আর এমনিতেও মানুষ সিমলার স্থানে নিজেকে বসিয়ে আমাকে অযোগ্য বেঈমান স্বামী বলবে, আর উর্বির স্থানে নিজেকে বসিয়ে আমাকে যোগ্য স্বামী বলবে। কিন্তু একটা বার কেউ রাউনাফের স্থানে নিজেকে বসিয়ে দেখবে না। তাই নিজের অনুভূতি দিয়ে জবাবদিহিতা আমি মানুষকে করতে বাধ্য নই। তুমিও বাধ্য নও মানুষের কাছে কৈফিয়ত দিতে। রাউনাপ থামে। উর্বি তাকিয়ে আছে মানুষটার দিকে। তারপর বলে ওঠে, রাউনাফের সম্পর্কে অনুভূতি কি জানাবো? রাউনাপ বলতে থাকে, তুমি জানো? নিজেকে কার স্থানে বসিয়ে দেখবো? সীমালার। বলো। সীমালা খুব ভাগ্যবতী। কেন বলছো? আমি তো অবিচার করেছি তার প্রতি মানুষের চোখে। অবিচার করেও যার কাছে প্রতিদিন আপনি জবাবদিহিতা করেন, নিজের অজান্তে এক সমুদ্র অপরাধ বোধ নিয়ে বাচ্চাগুলোর সামনে তাদের মাম্মার গল্প বলেন, এমন প্রতারক স্বামী কজন পায় যার দীর্ঘশ্বাস নাম জপে তার, যার সাথে সে অবিচার করেছে? রাউনাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে উর্বির দিকে। কিছু সময় পরে বলে ওঠে, আর উর্বির জায়গায় বসিয়ে কি দেখলে? উর্বি এই লোকটাকে ডিজার্ভ করে না, একদমই করে না। এই অসম সম্পর্কটি আদিতি একটি অসম সম্পর্ক, শুধু অসম বয়সের নয়, অসম মানসিকতার। একজন শুদ্ধ পুরুষকে ভাগ্যক্রমে পেয়ে গিয়েছে একজন আত্মকেন্দ্রিক লোভী স্বার্থপর মেয়ে। কথাগুলো বলতে বলতে টপ টপ করে উর্বির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। রাউনাপ বলতে থাকে, আর রাউনাফের স্থানে নিজেকে বসিয়ে কি দেখতে পাচ্ছ? উর্বি নিশ্চুপ কেঁদে যাচ্ছে। রাউনাপ বলে, বলো। উর্বি রাউনাপের বুকে ঝাঁপিয়ে পড়ে রাউনাপের শার্ট খামচে ধরে থাকে চুপচাপ। খানিক বাদে আটকে আটকে বলে, দৃষ্টতা নেই আমার এই মানুষটার স্থানে নিজেকে বসিয়ে তার অনুভূতি ব্যাখ্যা করার। শুধু বলবো, মাথায় মনে জায়গা না হলেও পায়ে একটু স্থান চাই এই মানুষটার। আমার মতো স্বার্থপর মেয়েকে আপনার মতো করে শাস্তি কেউ দিতে পারবে না শর্মির পাপা। রাউনাপ ম্ল্যান হাসে। উর্বি কাঁদছে, একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। এক হাত উর্বির মাথায় রেখে রাউনাপ একটা গভীর নিঃশ্বাস ফেলে। উর্বির মাথাটাকে বুকের সাথে চেপে ধরে বলতে থাকে, স্বার্থপরতার শাস্তি পেতে চাও নিজের মনের মতো করে? আসলেই তুমি স্বার্থপর।
মোট ৩,৮৩৭ টাকা। খুচরো টাকাগুলো পরপর ৩ বার গুনেও অর্থের পরিমাণ বাড়ানো কিংবা কমানো গেল না। মোট টাকা ৩,৮৩৭। শর্মির অর্থায়ন, যা সে গত 4 মাস ধরে জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে, সেদিন থেকে নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়েছে। এই টাকাগুলো শর্মির কাছে অনেক কিছু, কারণ শর্মি একটা বিশাল পরিকল্পনা করেছে। সায়মী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই শর্মি তার দিকে তাকিয়ে খিকখিক করে হেসে উঠে বলে, ৩,৮৩৭ টাকা হবে, আমার কাছেও 5,000 আছে, 8,000-এ হয়ে যাবে। শর্মি তার 4 ইঞ্চির মতো লম্বা চুলগুলোকে রাউন্ড হেয়ার ব্যান্ড দিয়ে পেছনে ঠেলে রেখেছিল। ব্যান্ডটাকে একটানে সরিয়ে মাথাটাকে এদিকে ওদিকে দুলিয়ে নিজের সিল্কি চুলে আঙ্গুল চালাতে চালাতে বলে, আপু, আমরা ভিডিও গেম সেট কিনি। সেদিন ঝুমুর খালামণির ছেলে প্রান্তর জন্য ওর বাবা একটা নিয়ে এসেছে, দেখলাম লেটেস্ট একেবারে। সায়বী মুখে চকারান্ত শব্দ করে বলে, তোর মাথায় সবসময় গোবরই থাকবে, মাথা মোটা। বেবি কি জন্মেই ভিডিও গেমস নিয়ে খেলবে? কি খাস রে তুই? শর্মি লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকাতে চুলকাতে বলে, তাও ঠিক, তবে আমরা দেবটা কি? দাদু গোল্ড দেবে, চাচু চাচিরা গোল্ড দেবে, ফুপিরা গোল্ড দেবে, আমরা কি দেব? গোল্ড তো দেব না। তুই আমার কাছে টাকা দে, আমরা কি দেবো সেটা পরে দেখতে পাবি। এমন সময় হন্তদন্ত হয়ে নাবিল ওদের ঘরে ঢোকে। তাড়াহুড়ো করে সায়বীকে বলে, আন্ডা বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করতে করতে মাথা ধরিয়ে ফেলেছে। আমার হেডফোন খুঁজে পাচ্ছি না কোথাও, তোরটা দে। সায়বী মাথা নেড়ে তার হেডফোন খুঁজতে থাকে। শর্মি টাকাগুলো নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শর্মির হাতে টাকাগুলো দেখে নাবিল বলে, এসব কি? আমার দেখে তো মনে হচ্ছে ভিক্ষে করেছিস, সব খুচরো নোট। কথাটা বলে নাবিল হেসে দেয়। শর্মি তেতে উঠে বলে, জমানো টাকা। বুঝতে পেরেছি, চেঁচাচ্ছিস কেন? অভদ্র হয়েছিস? এসব তোদের নতুন ভাইয়ের শিক্ষা? শর্মি কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। বিরক্তিকর একটা ছেলে। একবার নতুন ভাই পৃথিবীতে আসুক, শর্মি পাত্তাই দেবে না এই ভাইটাকে। নাবিল বলতে থাকে, কি করবি এত টাকা দিয়ে? চল পিৎজা অর্ডার করি। নাবিল টাকাগুলো মজার ছলে ছিনিয়ে নিতে চায়। শর্মি দোকদম পিছিয়ে গিয়ে বলে, নতুন ভাইয়ের জন্য গিফট কিনবো। নাবিল থেমে যায়। শর্মির মুখের দিকে তাকায়, তারপর কপাল কুঁচকে বলে ওঠে, যত সব। নাবিল, বিহেভ ইয়োরসেলফ। সায়বী ধমকে ওঠে। নাবিল বলে ওঠে, এসব আদি খেতে আমার ভালো লাগে না। ভাইকে তুমি আদর করবে না? নাবিল শর্মির দিকে তাকিয়ে বলে, কোন দুঃখে? আমাদের ভাই, তাই। আমার কেউ না, ও পাপা আর তার বউয়ের বেবি। আমার কেউ না, বুঝেছিস তোরা? আমার কেউ না, কেউ না, কেউ না। তোরা যা ইচ্ছে কর, আমাকে টানবি না এসবে। তো জানতে চাস কেন? আকবারিয়ে ফালতু ছেলে। চেঁচিয়ে ওঠে সায়বী। শর্মি আহত গলায় নাবিলকে বলে, তুমি সত্যি আদর করবে না ভাইকে? জীবনেও না, কখনো না, যত সব। কথাটা বলে নাবিল সায়বীর হাত থেকে থাবা মেরে হেডফোনটা নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। শর্মি আর সায়বী একে অপরের দিকে তাকিয়ে থাকে মুখ শুকনো করে। আজ তারিখ কত? 5 না 6? এমন হচ্ছে গত 3 মাস থেকে। কিছু মনে রাখতে পারছে না উর্বি। যত সময় গড়িয়ে আসছে ততই তার হুঁশ জ্ঞান হারাচ্ছে সে। সময়ের তাল খুঁজে পায় না। আজ কি বার মনে করতে পারে না। শুধু বিছানায় শুয়ে হাঁসফাঁস করতে থাকে। বেশিরভাগ সময় কাটে তার খোলা বারান্দায়। হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে ছোট নকশি কাঁথাটা তুলে নেয় সে। এটা সে অর্ধেকটা সম্পূর্ণ করেছে, তারপর অলসতার জন্য করেনি। 2-3 দিন ধরে পড়ে আছে টেবিলের ওপর। অবশ্য রাউনাপ এসব দেখলে খুব রেগে যায়। তাই রাউনাপ বাড়িতে থাকাকালীন সময়টাতে উর্বি হাত লাগায় না এসবে। বাড়ি থেকে তহুরা অসংখ্য নকশিকাঁথা সিলিয়ে পাঠিয়েছে। উর্বি হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয়। ও বাড়ির লোকগুলোর সাথে উর্বির কথা হয় না অনেক দিন হয়ে গিয়েছে। তাই উর্বি ফোন লাগায় রেজাউলের কাছে। ওপাশ থেকে রেজাউল ফোনটা রিসিভ করেই বলে ওঠে, ভুল করে ফোন দিলি? হ্যাঁ। মা খুব দেখতে চাইছে তোকে। তো নিয়ে আসো, কেন আসছো না এখনো তোমরা? মায়ের ইচ্ছে একেবারে নাতি নাতনির মুখ দেখবে গিয়ে, আর একদিকে অনেক কাজ আছে। তোর শ্বশুর বাড়ির জন্য এটা সেটা কত কিছু প্রস্তুত করেছে নিয়ে যাবে বলে।
নাতি নাতনির জন্য তার জমানো টাকা দিয়ে একটা আংটি গড়িয়েছে। উনি রাগ করবে ভাইয়া শুনলে, ওসবের প্রয়োজন নেই। আছে, মা প্রথমবারের মতো নানি হচ্ছে, তার আনন্দটুকু বোঝ। উর্বি হাসে। তহুরা রেজাউল কবিরের হাত থেকে ফোন নিয়ে অনেকটা দূরে গিয়ে ফিসফিসিয়ে বলে, কোনো অসুবিধা বুঝিস? না ভাবি, ঠিকঠাক সব। শোন, আমরা 2 দিন আগেই চলে আসবো সবাই, উপমাও যাবে, তুই ঘাবড়াস না। অসুবিধা ঠেকলে রৌনক ভাইয়াকে জানাবি, পারিস তো মুখে তালা লাগিয়ে বসে থাকিস। ওনাকে কিছু জানাতে হয় না ভাবি, উনি আমার জানার আগেই সব কিছু জেনে যায়। ফোনের ওপাশে থাকা তহুরা দেখলো না কথাটা বলতে গিয়ে উর্বির চোখে মুখে কত রাজ্যের লজ্জা এসে ভিড় করেছে। ডাক্তার স্বামী পেয়েছিস, আর এদিকে তোর ভাইকে দেখ, যদি বলি শুনছো আমার শরীরটা কেমন করছে, বলো একটা নাপা খেয়ে নাও। উর্বি হাসে ভাবির কথায়, হাসে তহুরাও। কথায় কথায় 38 মিনিট কাটিয়ে ফোনটা কেটে দেয় উর্বি। ফোনের স্ক্রিনে আজকের তারিখটা দেখে, আজ মার্চের 7 তারিখ। উর্বির ডেলিভারির তারিখ ইউএসসি রিপোর্ট অনুযায়ী 17 তারিখ। এখনো হাতে 10 দিন বাকি। ফোনটা রেখে উর্বি ধীরে ধীরে নিজের পেটে হাতটা রেখে আয়নার দিকে ঘুরে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে নিজেকে। এতগুলো মাসে উর্বির শারীরিক গঠন এবং চেহারার সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। রাউনাপের তার প্রতি যত্নের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। শর্মির সায়বির আন্তরিকতা বেড়েছে বহুগুণ। যেটা কখনো বদলায়নি সেটা হচ্ছে নাবিল উর্বির সম্পর্ক। না উন্নতি ঘটেছে না অবনতি। উর্বি একটা দীর্ঘশ্বাস ফেলে। দোতলার লিভিং রুমে আজমিরিয়ার রুমার বাচ্চারা হইচই করে ক্যারাম খেলছে। গোটা রওশন মঞ্জিল গম গম করছে। চট্টগ্রাম থেকে মোহনা সাফিউল এসেছে, অন্তরা সামিউল এসেছে। মোহনার ভাইয়ের বিয়ে উপলক্ষে এবারই সবাই নিমন্ত্রিত, তাই আজমিরি রুমাও যার যার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। উর্বি আয়নার সামনে থেকে সরে দাঁড়ায়। আজ রাউনাফের লাঞ্চের আগেই বাড়িতে ফেরার কথা, এখনো ফেরেনি। দিন দিন লোকটা ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছে। অবশ্য তাতে পরিবারকে সময় দেওয়ার খুব একটা ব্যাঘাত ঘটে না। উর্বি একটা সুতি কাপড়ের ম্যাটারনিটি পোশাক পরে আছে। ঘর থেকে বেরোনোর আগে সে ওড়না দিয়ে পেটটাকে ভালো করে ঢেকে নেয়। এভাবে বাড়ি ভর্তি মানুষ, ননদদের স্বামীরা, দুজন দেবর, এদের সামনে হেঁটে বেড়াতে ভীষণ লজ্জা লাগে তার। তাই সে সকাল থেকে ঘর থেকে বেরোয়নি। কিন্তু এভাবে কতক্ষণ ঘরে থাকা যায়? সবাই কিচেনে কত মজা করছে, হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে মোহনাদের বাড়ি থেকে। সবাই কাল মোহনার বাপের বাড়িতে যাবে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে, তাই সব পরিকল্পনা করে নিচ্ছে। ওড়নাটা মাথায় টেনে উর্বি ঘর থেকে বের হওয়ার জন্যে দরজার দিকে যায়। উর্বি আর রাউনাপ দোতলা থেকে নিচতলায় নাবিলের ঘরের পাশের ঘরটিতে শিফট করেছে আরো 3 মাস আগে। এই অবস্থায় উর্বির সিঁড়ি ভাঙা সেফ না, তাই দরজার বাইরে পা রাখার আগেই রৌনক হুট করে ঘরে ঢুকে পড়ায় উর্বির সাথে ধাক্কা লেগে যায় তার। মুহূর্তেই শক্ত হাতে উর্বিকে আগলে নেয় রাউনক। উর্বি হাঁপাচ্ছে, কিছুটা ভয় পেয়েছে সে। রাউনক উর্বিকে দাঁড় করিয়ে বলতে থাকে, দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছিলাম না তো। কথাটা বলে উর্বি রাউনাফের ক্লান্ত মুখটার দিকে তাকায়। মার্চের গরমেই ঘেমে নিয়ে একাকার। রাউনাফ বরাবর ছিল মেধহীন একজন পুরুষ। এই কমাসে স্বাস্থ্য যেন আগের থেকেও কিছুটা কমেছে। চেহারায় খানিকটা মধ্যবয়সী ছাপ তো আছেই, কিন্তু বডি দেখে কখনোই রাউনাফের বয়স আন্দাজ করা যাবে না। যেসব পুরুষ খুব আরামে থাকে 40-এর পরে তাদের মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ডক্টর খানের জীবনে আরাম বলতে তো কিছুই নেই, শুধুই ছোটাছুটি পরিশ্রম। তার উপর উর্বি নামের আস্ত একটা ঝামেলা কাঁধে তার, তাই সে ফিট। এক্ষুনি পড়ে যেতে। আমি ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসছি। দুপুরে যা গরম পড়তে শুরু করেছে, আপনি ফ্রেশ হন। উর্বি ঘর থেকে বেরোতে গেলে রাউনাপ তার হাত টেনে ধরে। উর্বি রাউনাফের দিকে তাকায়। রাউনাপ টেনে উর্বিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, প্রয়োজন নেই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উর্বি হাসে। রাউনাপ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে এখন আর হাসির ছানা লাগছে না। কি লাগছে তবে? বলবো না, রেগে যাবে। আপনাকে কেমন লাগছে বলবো? বুড়ো লাগছে, আই নো। উর্বি হাসে, হেসে মাথা নেড়ে বলে,
হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম পাপা অফ 3 চাইল্ড। 4 চাইল্ড। উর্বিকে শুধরে দেয় রাউনাপ। রাউনাপের কথাই উর্বি মাথা নিচু করে মুচকি হাসে। রাউনাপ টাইয়ের নট খুলতে গেলে উর্বি উঠে নিচে খুলতে থাকে। সে তাকিয়ে আছে উর্বির দিকে, বলে, মেয়েরা তাদের ভাইদের জন্য একটা টয় সেট অর্ডার করেছে, তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে। ওরা যখন জানবে ওদের ভাই না বোন আসবে, তখন ওরাও সারপ্রাইজড হয়ে যাবে। আমাদের উচিত ওদের সাথে শেয়ার করা। উর্বি মাথা নেড়ে বলে, না বলবো না, দেখি দুটোতে কি করে। রাউনাপ হাসছে, হাসতে হাসতে বলে, তোমার স্বভাব থেকে বাচ্চামো গেল না। আপনার স্বভাবে এত লাই মিশে আছে তাই। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে রাউনাপ বলে, আমি 3 দিন হসপিটালে যাচ্ছি না। ও মা, কেন? মোহনার বাপের বাড়ি থেকে এত করে বললো সবার যাওয়া উচিত। আমি ভাবছি আমি থেকে যাব বাড়িতে, তোমার কাছে। সবার আনন্দ কেন নষ্ট করব? আর আপনার আনন্দ? প্রশ্নটা করে উর্বি তাকিয়ে থাকে রাউনাফের দিকে। কয়েক মুহূর্ত পরে আবারও বলে, আপনার আনন্দ? রাউনাফ ম্ল্যান হাসে, একটা হাত বাড়িয়ে উর্বিকে বলে, এদিকে এসো। উর্বি দরজা চাপিয়ে দিয়ে রাউনাফের কাছে এগিয়ে যায়। রাউনাপ আদরে হাতে উর্বিকে আগলে নিয়ে তার একটা হাত উর্বির পেটের ওপর রেখে বলে, আমার আনন্দ এখানে। লিভিং রুমে সবাই আড্ডা দিচ্ছে। মোহনার বাপের বাড়ি থেকে তার মা এবং বড় বোন এসেছে সবাইকে নিয়ে যেতে। উর্বি তার ঘরে শুয়ে আছে, শরীরটা খুব একটা ঠিক নেই, খানিকটা অস্বস্তি লাগছে। লিভিং রুমে রওশনারার সাথে মোহনার মায়ের তর্কাতর্কি চলছে। রওশনারার কথা, তার বড় বউয়ের এই অবস্থাতে সে কিছুতেই যাবে না কোথাও, বাকিরা গেলে যাক। মোহনার মা আর বোন আপত্তি জানিয়েছে। শুধু তাই নয়, তারা চাই উর্বিকেও সাথে করে নিয়ে যেতে। রওশনারা চোখ কপালে তুলে বলে, খেপেছেন বিয়ান? বৌমার এই অবস্থায় ও যাবে বিয়ে খেতে? অসম্ভব। মোহনার মা আফসানা বেগম এক পর্যায়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে দেয়। রওশনারা চিন্তায় পড়ে যায়। রাউনাপ বলে, মা তোমরা যাও না, উর্বি থাকুক, আর আমি তো আছি। আমিরুন আছে, তোমরা না গেলে সাদিফ কষ্ট পাবে। আমাকে কিছুক্ষণ আগেও ফোন করেছিল। 2 দিনেরই তো ব্যাপার, খালাম্মা কষ্ট পাচ্ছেন। উর্বি ঘর থেকে বের হয়ে গুটি গুটি পায়ে লিভিং রুমে আসে। তার এভাবে আসতে ভীষণ লজ্জা লাগছে। তার পরনে একটি সুতি কাপড়ের মেক্সি, ওড়না দিয়ে পেট ঢেকে রেখেছে। আফসানা বেগম দেখে বলে, ওই যে এলো বড় বউ। আহারে কি চাঁদ পানা মুখটা, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। থাক, ওকে আর কষ্ট দিব না। একেবারে নাতি সহ বউকে নিয়ে যাব আমার বাড়িতে একদিন। রওশনারা সাথে সাথে বলে, আমিও থাকি বিয়ান, প্লিজ মনে কিছু নেবেন না। কখন কি হয়ে যায় দুশ্চিন্তা হয় তো খুব। নাবিল এতক্ষণ বসেছিল। উর্বিকে দেখে সে উঠে দাঁড়ায়, তারপর পাপার দিকে তাকায়। রাউনাপের মুখ হাসি হাসি, তাকে ভীষণ খুশি লাগছে। খুশি তো হবেই, তার আদরের বাচ্চা আসতে চলেছে, যাকে পেয়ে পাপা নাবিলকে ভুলে যাবে। আফসানা বেগম নাবিলকে বলে, কি দাদু ভাই, তুই দাঁড়িয়ে গেছিস কেন? বস। নাবিল চলে যায়। আফসানা রওশনারার দিকে তাকিয়ে বলে, ব্যাস হয়ে গেল, কি আর করা। এখন আপনি আর বাড়ির সবাই সব গুছিয়ে নিন। বেশি না, মাত্র 2 দিন কষ্ট দেব সবাইকে। রওশনারা চিন্তিত ভঙ্গিতে উর্বির দিকে তাকায়। তার মন একটুও সায় দিচ্ছে না। বাড়ির সবাই সকাল সকাল ঝুম বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে। 10 তারিখে একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই আবহাওয়া বৈরী কিছুটা। বাড়িতে আছে শুধু উর্বি, রাউনাপ, নাবিল এবং আমিরুন। নাবিল নিজের ঘরে বসে পড়ছে। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। রাজধানীতে শুধু বৃষ্টিপাত হলেও দক্ষিণাঞ্চলের অবস্থা ভয়াবহ। সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে এসেছে। রাউনাপ আর উর্বি তাদের ঘরে। উর্বিকে জড়িয়ে ধরে রাউনাপ শুয়ে আছে। উর্বি হাঁপাচ্ছে। রাউনাপ বলে, কি হয়েছে, কষ্ট হচ্ছে? উর্বি মাথা নাড়ায়। সে রাউনাপের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসতে চায়। রাউনাপ টেনে ধরে। কোথায় যাচ্ছ? আপনাকে কিছু একটা বানিয়ে দিই, বৃষ্টি পড়ছে বাইরে। নাবিলকেও দিই। রাউনাপ উর্বিকে জোর করে শুইয়ে দেয়। ধমকে বলে ওঠে, বাড়াবাড়িটা কম করলে হয় না?
উর্বি উদাস ভঙ্গিতে তাকায়। রাউনা উর্বির কপালে চুমু খেয়ে বলে, আজ মনটা একটু খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? উর্বি মাথা নাড়ায়। কিছুই হয়নি তার, শুধু বৃষ্টি দেখলে তার ভালো লাগে না। বৃষ্টি তাকে সেদিনের কথা মনে করিয়ে দেয়। আমার শাশুড়িকে ফোন করে আসতে বলেছি, দিন দুয়েকের মধ্যেই চলে আসবে। এখনো মন খারাপ? উর্বি মাথা নাড়ায়, মাথাটা রাউনাফের বুকে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই মানুষটা তার জীবনে না এলে সে কি করত? আদেও কি এতদিন বেঁচে থাকতো? সেটাই ভাবছে সে। রাউনাফ আর কোনো প্রশ্ন করার আগে তার ফোন বেজে ওঠে। সে বুক থেকে উর্বির মাথাটা আলতো করে ধরে সরিয়ে দিয়ে উঠে ফোনটা রিসিভ করে। কিছুক্ষণ পরে সে উঁচু গলায় ফোনে বলতে থাকে, মানেটা কি? আমি তো আমার স্কেডিউল ক্যান্সেল করেছি আগে ভাগে, আমার পক্ষে এখন সম্ভব না। ওপাশ থেকে লামিয়া বলছে, বুঝতে পেরেছি রৌনক, তবে রোগীর অবস্থা খুব খারাপ। তারা এসে আমার হাত পায়ে পড়েছে, বড্ড মায়া লাগছে। তুমি ছাড়া এত বড় রিস্ক আমি নিতে পারবো না রৌনক। রোগীর পরিবার তোমার ভরসায় আছে, প্লিজ রৌনক, বোঝার চেষ্টা করো। রাউনা ফোন কানে চেপে ধরেই উর্বির দিকে তাকায়। উর্বি এদিকেই তাকিয়ে আছে। ফোনের ওপাশ থেকে লামিয়া বলতে থাকে, রৌনক একটু বোঝো প্লিজ। ঠিক আছে, আমি জানাচ্ছি তোমাকে। শুকনো গলায় জবাব দেয় রাউনাপ। তারপর ফোনটা রেখে দিয়ে উর্বিকে ডাকে। উর্বি? জি, কি হয়েছে? কার ফোন ছিল? উর্বি পেটে হাত চেপে ধীরে ধীরে উঠে বসে। রাউনাপ চিন্তিত ভঙ্গিতে তার পাশে গিয়ে বসে। উর্বি, একটু ঝামেলায় পড়ে গেছি। আজ একটা পেশেন্টের ওপেন হার্ট সার্জারির কথা ছিল, ক্রিটিক্যাল কন্ডিশন। আজ অপারেশনটা না হলে হয়তো একটা অঘটন ঘটে যাবে। এটা ডক্টর মাহমুদের কেস ছিল। ওর শাশুড়ি হঠাৎ মারা গিয়েছেন। এই মুহূর্তে পেশেন্টকে অন্য হসপিটালে শিফট করলে সেটা রিস্কি। সে কি কথা, আপনি যান এখনই। তোমার এই অবস্থায়? উর্বি রাগ দেখিয়ে বলে, মানেটা কি? আজব লোক তো আপনি। মাত্র কিছু ঘন্টার ব্যাপার, আর এখনো হাতে ঢের সময়। আপনি এখনই এত টেনশন শুরু করে দিয়েছেন। আরে আমি ঠিক আছি, এই যে দেখুন, একেবারে ঠিক। উর্বি উঠে টান টান হয়ে দাঁড়িয়ে রাউনাপকে তার সুস্থতা দেখায়। রাউনাপ ইতস্তত করে। উর্বি বলে, রোগীর জীবনটা বেঁচে গেলে আল্লাহ খুশি হবেন, আর সেটাতে আমাদের সন্তানদের ভালো হবে। আপনি যান। আমিরুন আছে না, ওকে ডেকে আমার রুমে পাঠিয়ে দিয়ে যান। আমি এখানেই শুয়ে থাকবো আপনি না আসা পর্যন্ত। একটু নড়বো না, লাফাবো না, কথা দিচ্ছি। রাউনাপ বসে থাকে। উর্বি রাউনাপকে ঠেলতে ঠেলতে বলে, যান বলছি। রাউনাপ একরাশ অনীহা নিয়ে চিন্তিত ভঙ্গিতে রেডি হয়ে চলে যায়। যাওয়ার সময় আমিরুনকে আলাদা ডেকে নিয়ে বলে, সারাদিন উল্টোপাল্টা কি সব ভাবে আর দুশ্চিন্তা করে, একটু চোখে চোখে রাখিস। আপনি একটু চিন্তা করবেন না ভাইজান, আমি ভাবির কাছ থেকে নড়মুই না।